ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 176তম পর্ব। আপামর বিশ্ববাসী নিবেদিতা প্রেমিকদের কাছে আমার নিবেদিতার ভারত দর্শন তাদেরও নিবেদিতার ভারত দর্শন হয়ে উঠছে ধীরে ধীরে। সেটি ক্রমশ আমি উপভোগ করছি বিভিন্ন বার্তার মাধ্যমে। তাই সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই। যারা বিশেষ করে যার মাধ্যমে এই নিবেদিতার ভারত দর্শনটি প্রতি রবিবার সকাল 6টার সময় দুয়ারে করাঘাত করার জন্য যে দায়ভারটি বহন করে চলেছেন 176টি পর্ব ধরে, সেই পবিত্র সুর মহাশয়কেও আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি নতুন বছর আসার আগেই। সত্যি এ এক নতুন দর্শন, নতুন তীর্থ ভারতবর্ষ। তার নতুন দর্শনের সামনে আমরা সমবেত যেন, প্রার্থনারত যেন। ভারতবর্ষই বিশ্বের মানুষের কাছে তিনি চির আকাঙ্ক্ষিত। ভারতবর্ষের মানুষের কাছেও ক্রমে তার আসল স্বরূপটি ফুটে উঠছে। ভারতীয়রা ভারতীয়ত্ব বোধে যখন নিজেদেরকে চেনার চেষ্টা করছেন, সেটি যখন আবার ঘটছে ওই পাশ্চাত্যে জন্মগ্রহণকারী নিবেদিতার মতো এক আয়ারল্যান্ডের দুহিতার মাধ্যমে, সেটি আরও আনন্দ লাগছে। কারণ যে নিবেদিতা ভারতবর্ষের সন্ধান পেয়েছিলেন স্বামী বিবেকানন্দের কাছে, যাকে তিনি বলতেন জীবন্ত ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা, সেই ভারত প্রতিমার মাধ্যমেই তিনি ভারতকে জেনেছিলেন। আর অবশেষে সেই ভারতের সাথে তিনি পরিচয় করে দিচ্ছেন ভারতবর্ষের মানুষের সাথেই তিনি তাদের আসল স্বরূপটি চিনিয়ে দিচ্ছেন। এটি বড় আনন্দের, এটি বড় ভরসার, এটি বড় আমাদের কাছে সত্যি নিবেদিতার গ্রহণযোগ্যতাকে আরও বেশি করে প্রাসঙ্গিক করে তুলছে। আমরা ছিলাম নিবেদিতার ভারত দর্শনে ভারতবর্ষের শিল্প আন্দোলনে নিবেদিতার ভূমিকা, অবনীন্দ্রনাথ ঠাকুর, অসির হালদার, হ্যাভেল, নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তারা যে সমস্ত আদর্শগুলি নিবেদিতার কাছ থেকে পেয়ে এক অশিল্পী কিন্তু মানসিক চিন্তায় শিল্পী, চিরশিল্প সত্তা, সেই নিবেদিতাকে সামনে রেখে তাদের যে পথ চলা এবং সমৃদ্ধি, সেটা আজ ভুলে গেলে চলবে না। কারণ নিবেদিতার ভারত দর্শনের মধ্যেই আমরা প্রায় 3-4টি অধ্যায় দায়িত্বের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আজকেরটি হয়তো শিল্প আন্দোলনে নিবেদিতার ভূমিকাটির শেষ আলোচনাটি হতে চলেছে। এদেশের শিল্পের সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা নিবেদিতাকে বারবার তুলে ধরার যে চেষ্টা করেছি, শিল্পের মনে উৎসাহ, উদ্দীপনা, আত্মপ্রত্যয় জাগিয়ে তুলেছিলেন। চিত্তকর এবং চিত্তকল্প তার অসাধারণ কায়শিল্পের অনুশীলনে অবনীন্দ্রনাথ ভারতীয় দেশবাসীর হয়ে তাকে যেন কুর্নিশ জানিয়েছেন। এই নিবেদিতার হাত ধরেই নিবেদিতার মৌলিক দৃষ্টিতে নিবেদিতার শিল্প ভাবনার অন্তরালে ছিল জাতীয় চেতনার মাধ্যমে দেশের শিল্প আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। এই চেতনাকে মানুষের গ্রহণযোগ্য করে তোলার প্রয়াস নিবেদিতা দেখিয়েছেন। এদেশের মনুষ্য জগতে শিল্পের গ্রহণযোগ্যতার মূল কথা হলো, আমরা যা কিছু করি, যা কিছু ভাবি না কেন, তা নিজের একান্ত হয়েও সবার জন্য হবে। রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি, রবীন্দ্রনাথ একটি অসাধারণ কথা বলছেন, আমরা অন্তরের জিনিসকে বাহিরে, ক্ষণিকের জিনিসকে চিরকালের জন্য, ভাবের জিনিসকে ভাষায় এবং সামনের জিনিসকে চিরপ্রসারী করার নামই সাহিত্য। নিবেদিতা বোধহয় রবীন্দ্রনাথের সাথে সখ্যতার সাথে সাথে তিনি বোধহয় ভারতীয় এই ভাবনাটি, সাহিত্য সৃষ্টির রহস্যটি তিনি উদ্ঘাটন করেছিলেন রবীন্দ্রনাথের মাধ্যমে। যে রবীন্দ্রনাথ চিরসাহিত্যিক, চিরপ্রাবন্ধিক, চিরকবি, তার মতো স্রষ্টার কাছে নিবেদিতার যোগসূত্র
বিবেকানন্দের ভারতবর্ষের আধ্যাত্মিকতার মতনই সমান প্রাসঙ্গিক হয়ে রয়েছে। কারণ নিবেদিতা রবীন্দ্রনাথকেও তার আসল প্রতিভা, কবিসত্তা, তার সমস্ত কবিতাগুলিকে যেভাবে তিনি একটা সময় ওই শিল্পীর তুলির শেষ টানটি তিনি দিয়েছেন, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন, কাবলিওয়ালা, দেনা পাওনা, এই সমস্ত ছুটি লেখাগুলিকে তিনি তার মতো করে পাশ্চাত্যের মানুষের উপযোগী করে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। নোবেল পাওয়ার মধ্যে যে গীতাঞ্জলিতে কবিতাগুলি রয়েছে তার অধিকাংশ কবিতায় কিন্তু নিবেদিতার দ্বারা শেষ তুলির টান ছিল, এটি অস্বীকার করার উপায় নাই। তাই শিল্পী সত্তা সে শিল্প ভাবনাই হোক, কবি মনের বিকাশকে আরও উজ্জ্বলকরণের ক্ষেত্রে হোক, নিবেদিতা সেই ভূমিকাটি ভারতবর্ষের মানুষের জন্য বারবার করে গেছেন। জগদীশচন্দ্র বসুর কথা আমরা বলেছিলাম এর আগের আলোচনাগুলির মধ্যে, আরও অনেক আলোচনার মধ্যে সেগুলি ফুটে উঠবে। আমরা দেখব নিবেদিতা সেই কাজটি সুনিপুণভাবে করে ভারতবর্ষের সৃষ্টি কৃষ্টির আকাশে ওই সাদা ক্যানভাসের মতো নয়, বৈচিত্র্যময় ভারতের ঐক্য স্থাপন করে গেছেন। ওই বিবিধের মাঝে দেখো মিলন মহান রূপেই ভারতবর্ষের সমস্ত প্রতিভাকে নিবেদিতার ক্যানভাসে আমরা উজ্জ্বল আলোয় আজকে দেখে চলেছি। ভারতবর্ষের স্বার্থে, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের স্বার্থে, তাদের প্রয়োজনের স্বার্থে, ভারতবর্ষকে চেনার স্বার্থে শুধু নয়, ভারতবর্ষকে তার নিজের সত্তায় বেঁচে থাকতে নিবেদিতার এই ভারত দর্শনটি আপনাদের কাছে সুপরিচিত থাকবে আমি আশা করব। নিবেদিতার যে কথায় ছিলাম, এই যে প্রয়াসটির কথা বলছিলাম, এদেশের মনুষ্য জগতে শিল্পের গ্রহণযোগ্যতার মূল কথা হলো আমরা যা কিছু করি, যা কিছু ভাবি না কেন, তা নিজের একান্ত হয়েও সবার জন্য হবে। আমাদের সকলের কর্মের মধ্যেই থাকা চাই সেই মানব গ্রহণযোগ্যতার অঙ্গীকার। এই পথেই তিনি জাতীয় চেতনা জাগরণের ক্ষেত্রে শিল্পকে এক অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। বলেছেন, আমার কখনো কখনো মনে হয় ভারতের আধুনিকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ শিল্পের মাধ্যমেই করা যেতে পারে, পত্রপত্রিকা বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নয়। খুব ইম্পর্টেন্ট কথা এবং উল্লেখযোগ্য, পত্রপত্রিকা লেখালেখির মাধ্যমেই যে শুধু ঘটে যাবে বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাধ্যমেই হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব হবে না। তবে সে শিল্প হতে হবে নাগরিক চেতনা, জাতীয় চেতনা, ঈশ্বর চেতনার সাথে ইতিহাস চেতনার বাহক রূপে। এটি যে কি অসাধারণ চিন্তার প্রকাশ, সেটা নিবেদিতাকে যারা সঠিকভাবে চিনেছেন তারাই উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন। শিল্প কেমন সার্বিক প্রয়োগের কথা নিবেদিতার মতো আর কেউ কখনো ভাবেনি। যেটি আমি বারবার বলি, তিনি সকলকে বোঝাতে চেয়েছেন শিল্পকে বা শিল্প চেতনাকে মুক্তি বা আনন্দে পৌঁছাতে তার যে নিরলস প্রয়াস, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বোস প্রভৃতি প্রতিভাবান শিল্পীদের ক্রিয়াকাণ্ড এবং নিরলস চর্চার ভিতর দিয়ে আমরা শিল্পের যে নবযুগকে পেয়েছি, তার নেপথ্যে নিবেদিতার সাধনার প্রেরণা আজও আমাদেরকে সেই শিল্পের সামনে অগ্রদূত হিসাবেই পরিচালিত করে চলেছে। গভীরভাবে ভাবলে দেখব তিনি নবীন শিল্পীদের কাছে প্রায়ই যেতেন এবং ভারতে শিল্পের যে উদ্দীপন বা উজ্জীবন বা অন্বেষণে তাদের সর্বদা সাথে থেকেছেন, সঙ্গী হয়েছেন। যেটি না হলে তারা ওই শিল্প চর্চার ক্ষেত্রে ওই উচ্চ স্থানে পৌঁছাতে, শিল্পজগৎকে আলোকিত করার মতো শিল্পী রূপে পরিগণিত হতে পারতেন না। নিবেদিতা স্বয়ং স্বীকার না করলেও আজকের প্রজন্ম সেটি অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোসের শিল্পচর্চার প্রাঙ্গণে আসলে এ অন্ধকারটি দূর হয়ে যাবে, এই চিন্তাটির নিরসন ঘটবে এবং আমরা আসল আলোর পরিচয়টি দেখতে পারব। যে আলোয় আমরা আলোকিত হচ্ছি নন্দলাল বোসের মতো বিখ্যাত শিল্পী, যিনি বেলুড় মঠে বিবেকানন্দের ওই সুন্দর যে মূর্তিটি তৈরি করেছেন, রিপ্লিকাটি তৈরি করেছেন স্বামীজির
স্মৃতি মন্দিরে। তার পেছনে কত কীর্তি, কত চিন্তা, কত ভাবনার স্ফুরণ ঘটিয়ে এমন সুন্দর শিল্পটি আমাদের সামনে যুগ যুগের জন্য রেখে গেলেন নন্দলাল বোস। তার পেছনে যে আলোটি ছিল, যে আলো দেখে নন্দলাল বোস এগিয়েছিলেন, সে আলোর নাম অবশ্যই নিবেদিতা। ভগিনী নিবেদিতা আসলে 1909 থেকে 1910 খ্রিস্টাব্দের সময় 33 মাইল পথ জলঙ্গাও থেকে ফরদাপুর এবং সেখান থেকে দাক্ষিণাত্যে ও খানদেশের ঠিক সীমান্তে অবস্থিত ইন্দ্রিয়াদির গাত্রে খোদা পৃথিবীর অত্যাশ্চর্য শিল্পতীর্থ ওই অজন্তাতে গিয়ে পৌঁছে গিয়েছিলেন। তার শিল্পতীর্থ দর্শনের উদ্দেশ্য ছিল অজন্তা শিল্পী শৈলীর প্রতিলিপি বাঘ গুহায় যাওয়া। শিল্প নিদর্শনগুলোকে ঘুরে ঘুরে দেখার সময় নিবেদিতা বলতেন, এই সব ঐতিহ্যমণ্ডিত শিল্পকলা সৃষ্টির সামনে দাঁড়ালে নিজেরও উদ্বোধন ঘটে, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করা যায় এবং ভারতবাসী হিসেবে নিজেকে ঐতিহ্য, শক্তি ও অসাধারণত্ব সম্পর্কে একটা ধারণা তৈরি করেছিলেন তিনি। সেই পরম্পরার সঙ্গে যুক্ত হওয়ার একটা পথ পাওয়া যায়। ভারত ভূমিতে যে সমস্ত অসামান্য শিল্পকলার সৃষ্টি হয়েছে তার মধ্য থেকে আমরা সেগুলি খুঁজে পেতে পারি। সবারই নিত্য চলা মানুষের মধ্যে বর্তমান ওই অজন্তা দেয়ালে যে চিত্র, নারী বা পুরুষ মূর্তিগুলির মুখবয়ব বা শরীরের অবস্থানের চমৎকারিত্ব সবই সংগৃহীত হয়েছে প্রবাহিত জীবনে, প্রাত্যহিক জীবনকে মানুষের মধ্যেকার শিল্পকলা থেকেই। সেটা নিবেদিতা আমাদের সামনে ধরিয়ে দিয়েছিলেন। তাই নিবেদিতা নন্দলাল ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের তরুণ শিল্পীদের মতো যে প্রতিভা, যখন ভারতীয় ধারায় মেঝেতে তাদের বসতে বলার ব্যাপারটি, যেটি আমি আগে অনেকবার আলোচনা করেছি, তখন তাদের অঙ্গ সংস্থান দেখে মুগ্ধ চিত্তে স্মরণ করেছিলেন বুদ্ধের ধ্যানমূর্তি। ইহার আর এক শিল্পী সত্তা আমি হয়তো আপনাদের স্মরণে থাকবে, আলোচনার মধ্যে এনেছিলাম একবার। নিবেদিতা ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতাকে তিনি নিজের চোখে ভারতীয় অবস্থায় দেখতে অভ্যস্ত এবং সেটি চাইতেন। সোফায় বসা তিনি পছন্দ করতেন না। সোফায় বসা না দেখে ভারতীয় এক একটি জীবনকে ভারতীয় ধারায় তিনি দেখতে আগ্রহী ছিলেন। যদিও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং নন্দলাল বসু সেদিনে প্রথমে বুঝতে পারেননি তাদেরকে কেন সোফা থেকে নিচে শতরঞ্জিতে বসতে বললেন। তারা যখন বাবু হয়ে বেশ সুন্দরভাবে ওই বুদ্ধের মতো আসনে বসেছেন, বৌদ্ধিক ভাব নিয়ে সোজা হয়ে বসেছেন, পা দুটিকে সামনে টেনে নিয়ে এবং বাবু হয়ে বসা যাকে বলা হয়, সেইভাবে বসেছেন, সেটি তাদের তখন সাময়িক মানসিক ব্যাঘাত বা কষ্টদায়ক হলেও পরে তারা অনুভব করেছিলেন। নিবেদিতা সেটি খুলে দিয়েছিলেন। তাদের ওই চিন্তা এবং তাদের যে ধারণা, ভুল ধারণা, সেটিকে ভেঙে দিয়েছিলেন পরে, অর্থাৎ শেষে যখন তারা উঠছেন। তিনি বলে উঠলেন, তোমাদের নিচে বসতে, শতরঞ্জিতে সোফা থেকে নেমে বসতে বলার কারণ কি তোমরা জানো? আসলে তোমরা বুদ্ধের দেশের মানুষ। তোমাদিকে ওই সাহেবদের মতো সোফাতে বা চেয়ারে বসা আমার দেখতে ঠিক মনের মধ্যে গ্রহণযোগ্যতা আনে না। তোমাদের প্রতি অশ্রদ্ধা এসে যায়। তোমরা যখন এই সুন্দর শতরঞ্জির মধ্যে বুদ্ধের মতো বসেছ, তখন বুদ্ধের কথা মনে পড়ে যায়। তখন মনে পড়ে বুদ্ধের দেশের মানুষ তোমরা, তোমাদের কি ওইভাবে দেখা আমার ভালো লাগে? আসলে একটু গভীরে যদি যায়, দেখব নিবেদিতার যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তাটি কতখানি জাগ্রত হলে নিবেদিতা সেটিকে ওইভাবে ওদের মনে কষ্ট থাকা সত্ত্বেও ভারতীয় শিল্পী সত্তাটিকে তাদের মনেও জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে ভারতবর্ষের উন্নতির জন্য শিক্ষাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। সেই সঙ্গে চাই শিল্প ও ভারতের জাতীয় নাগরিক চেতনা। সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি
প্রত্যেকটা স্তরেই জাতীয়তাভাবে গঠনমূলক উদ্যোগ থাকতে হবে। নিবেদিতা তাই ভারত মনীষার উদার অভ্যুদয়কে তার সুপ্রাচীন ঐতিহ্য সংস্কৃতির অনুসারী করতে চেয়েছিলেন। আসলকে আমাদেরকেই আমাদের অভিমুখী করার প্রয়াসই নিবেদিতা ছিলেন। আসলে বিবেকানন্দকে তিনি দেখেছিলেন, বিবেকানন্দের কাছে পেয়েছিলেন সেই আদর্শ। ভারতবর্ষের মানুষেরা প্রকৃত ভারতীয় হবে তাদের নিজের সত্তায়, নিজের উন্নত আধ্যাত্মিক চিন্তা, সর্বোপরি কৃষ্টি সংস্কৃতির এই সৃষ্টিস্থলে তাদের গর্ববোধ তাদেরকে নিয়েই থাকবে। পাশ্চাত্যের মানুষের ওই চাকচিক্যে ভরা সভ্যতায় ওই রঙিন করে তাদেরকে ভারতীয় বলা যাবে না। পাশ্চাত্যের মানুষের কাছে ভারতবর্ষকেই আদর্শ হিসেবে তুলে ধরাই তার যেন একটা প্রয়াস ছিল। নিবেদিতা চেয়েছিলেন ভারতীয় শিল্পীদের শিল্পকৃতি তাদের দেশীয় ভাবধারাকেই অনুসরণ করুক। বাগবাজারের ছোট্ট ওই স্কুল বাড়িতেই তিনি যখন থাকতেন, সেকালের শিক্ষা সংস্কৃতি ভারতের কোনো স্বনামধন্য পুরুষই সেই বিদেশি বা বিদেশিনী ভারত উপাসিকার প্রেরণাদাত্রী ভূমিকা অস্বীকার করতে পারেননি। শিল্প, সাহিত্য, বিজ্ঞান জগতের সমস্ত মানুষেরা তার কাছে, এমনকি যারা জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য স্বদেশী করছেন, তাদেরও ঠিকানা বাগবাজার 16-17 নম্বর বোসপাড়া লেন। নিবেদিতা যেখানে নিজস্ব কুঠিরে ভারতীয় পদ্ধতিতেই ভারতীয়দের শিক্ষা দেওয়ার জন্যই অপেক্ষা করছেন। শুধু মেয়েরা নয়, আজকের ভারতীয় দেশি কৃষ্টি সংস্কৃতির ধারা, শিল্প বিপ্লব তারই কিন্তু স্বীকৃতি, যা তাকে প্রকৃত সঙ্গ দিয়েছিল ভগিনী খ্রিশ্চিন। তার ভূমিকাও কম নয়। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসাহিত করতেন যাতে তরুণ শিল্পী ও ছাত্রেরা জাতীয়ভাবে উদ্বুদ্ধ হয়ে রং তুলির কাজে অগ্রসর হয় এবং দেশীয় ধারায় দেশীয় শিল্প ভাবগুলিকে ফুটিয়ে তুলতে পারে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লোকমাতা নিবেদিতা তথা নিবেদিতা লোকমাতা গ্রন্থের 4th খণ্ডে বেশ কয়েকটি উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন অজন্তা গুহাচিত্র নকল কাজের প্রসঙ্গে। 1896 খ্রিস্টাব্দে অজন্তার অদ্বিতীয় শিল্প প্রকৃতির আবিষ্কার হয়। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যবর্তী সময়ে প্রাচীন ভারতের এই অনন্য গুহাচিত্র এবং স্থাপত্যের পুনরুদ্ধারের জন্য বিদেশি শিল্পপ্রেমী মানুষরাই প্রথম উদ্যোগী হয়েছিলেন। গুহাপাত্রের আলেখ্যগুলি প্রথম কপি করেন মেজর রবার্ট গিল। দ্বিতীয় কপির কাজ হয় বম্বে আর্ট স্কুলের অধ্যক্ষ গ্রিফিথ সাহেব। ওই গ্রিফিথ সাহেবের তত্ত্বাবধানে কিন্তু ঘটেছিল। 2বারেরই অনেকগুলি কপি পুড়িয়ে নষ্ট হয়ে যায়। তৃতীয় কপি কাজ করেন স্যার উইলিয়াম পার্কার হেরিংহামের স্ত্রী মিসেস হেরিংহাম স্বয়ং শিল্পী। নকলের কাজে তার দক্ষতা অসাধারণ। সেই সঙ্গে যে কোনো কাজ হাতে নিলে তাতে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার মতো তার একাগ্রতা ছিল। এই হেরিংহাম সাহেবই কিন্তু মা সারদা দেবীর ছবিটি তুলেছিলেন নিবেদিতার ইচ্ছাতে এবং সহযোগিতায়। আপন ব্যয়ে তিনি এই 3য় দফার নকল কাজটি হাতে নিয়েছিলেন। সরকারি হিসাবে তিনি বম্বের কয়েকজন শিল্পীকে পেয়েছিলেন, কিন্তু নিবেদিতার ইচ্ছা ছিল এই বাংলার কাউকে এর মধ্যে অন্তর্ভুক্তি করা। তার মধ্যে নন্দলাল বসু, অসিত হালদারের মতো বাংলার তরুণ শিল্পীরাও এই কাজে সমবেতভাবে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করুক, এই চিন্তাটি নিবেদিতার সুপ্ত বাসনা ছিল। তার জন্যই সব রকম প্রয়াস গ্রহণ করেছিলেন নিবেদিতা স্বয়ং ছিলেন শিল্পী সত্তার, এক অকৃত্রিম শিল্প সত্তার অধিকারী। তাই ছেলেদের পাঠিয়ে স্বয়ং নিজেও এসে পৌঁছে গিয়েছিলেন অজন্তায় ভারতীয় শিল্পের অসামান্য নিদর্শন দেখতে।
গুহা শ্রেণী থেকে কয়েকশো ফুট নিচে একটি নদীর ঝকঝকে স্রোতধারার নূপুর নিক্কণের মধ্যে দাঁড়িয়ে নিবেদিতা তার অজন্তা দর্শনের প্রথম অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। দ্য এনসেন্ট অ্যাবি অব অজন্তা নিবন্ধটির মধ্যে অসিতালতারের স্মৃতিচারণতা আমরা পাই। আমাদের পরম সৌভাগ্য যে তার মতো মাতৃস্থানীয় দেবীকে দর্শন করেছি। শুধু দর্শন নয়, শুধু মাতা নয়, এক শিল্পী মাতা, নিজেই এক শিল্পী সত্তা, নিজেই এক শিল্পী মতো তার শারীরিক গঠন, তার স্নেহ শীতল বাণী ক্রমাগত লাভ করেছি আমরা। এই যে কি কৃপা আমাদের প্রতি তার! ভারত মাথায় যেন নিবেদিতা রূপে আমাদের সামনে স্বয়ং হাজির হয়েছিলেন। সেই ভারত মাতা আর নিবেদিতা এক সত্তায় মিলে গেছিল। এই অসিত হালদারের মতো শিল্পীর কাছেও আসলে শিল্পীরাই তো শিল্পসত্তাকে চিনতে পারে। সেই শিল্পসত্তাকে চিনে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। নিবেদিতার মধ্যে সেই শিল্পী সত্তাটি তৈরি করে দিয়েছিলেন, সেই শিল্পী সত্তাটির উন্মোচন ঘটিয়ে দিয়েছিলেন। ফল্গু ধারায় প্রবাহিত ভারতীয় শিল্পের ধারাটিকে ভারতীয়দের সামনে এমনভাবে তুলে ধরেছিলেন যেন মায়ের নিজের সন্তানের প্রতি সঠিক অভিভাবক নিজের শিল্পের দ্বারায় তার স্বরূপটিকে চিনিয়ে দেওয়া যায়। এবং সেই একই ভাব এবং এই জাতির শিল্পীদের তাদেরই নিজেদের জাতীয় শিল্প ধারার সাথে পরিচয় করিয়ে দেওয়াই হলো নিবেদিতার চিন্তা ও ভাবনার আসল প্রকাশ। আসলে নিবেদিতার অনুভূতি, তার মধ্যে কিন্তু ভারতীয় শিল্পা শিক্ষা, সেবা ও কারখানায় কর্মসংস্কৃতি, সভ্যতা, বিজ্ঞান, ইতিহাস সবই একই সত্যের ভিন্ন ভিন্ন রূপের একক প্রকাশ মাত্র। অশেষ প্রাণা তার এক সুন্দর আর্টিকেলের মধ্যে সেটি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে ভারতবর্ষে যেগুলি দেখছি, যে সমস্ত উন্নত জায়গাগুলিকে দেখছি, শিল্পের, শিক্ষার, সেবার, কারখানায় কর্মসংস্কৃতি, সভ্যতা, বিজ্ঞান, ইতিহাস সবগুলিই সত্য। শুধু সত্য নয়, সেই সত্যগুলির এক একটি প্রকাশ আসলে ভিন্ন ভিন্ন রূপের এক একটি প্রকাশ মাত্র। এগুলি ভারতীয় আধ্যাত্মিকতার পূর্ণ সত্তার আলাদা আলাদা রূপ নয়, সম্মিলিত রূপটির নামই ভারতবর্ষ। ভারতবর্ষের এই ভারত দর্শনটিকে খুঁজে পেয়েছিলেন নিবেদিতা তার গুরুর কাছে। আসলে তার গুরুর গুরু যে স্বয়ং ভারতবর্ষ। হাসতে খেলতে মজা করতে করতে এক ভারতীয় সত্তায় সর্বদা প্রকাশ করেছেন ভারতবর্ষের সেই সনাতন আদর্শ উদার ভাবনার বিভিন্ন প্রকাশ। সেই শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার হাত ধরেই ভারতবর্ষ যুগ যুগ ধরে এগিয়ে চলবে। নিবেদিতার ভারত দর্শন যেমনভাবে এগিয়ে চলেছে, আপনাদের সকলের আশীর্বাদে প্রার্থনা জানাই এরপরে শিল্প বিপ্লব থেকে আমরা অন্য বিপ্লব, অন্য ভারত দর্শনে প্রবেশ করব এর পরের অধ্যায়ে তথা 177 পর্বে। সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। অঙ্গসতৌমা সদ্গময়, তমসৌমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, আবির্মো এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।